শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড লিগ্যাল এইড। আমরা আজকে এই অনুষ্ঠানে বরাবরের মতো একজন অতিথি নিয়ে উপস্থিত হয়েছি। আমার সাথে আছেন কো-হোস্ট জনাব কায়সার খান। তাকে আর পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার নেই। তিনি একজন সিভিল সার্ভেন্ট। আমাদের এই অনুষ্ঠানে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। আমার সাথে আমার গেস্ট চৌধুরী সুলতান ভাই, তিনি উপস্থিত আছেন। তিনি একজন পাবলিক অ্যাক্সেস ব্যারিস্টার। ফ্যামিলি ল বিষয়ে তার যথেষ্ট দক্ষতা আছে, সেজন্য আমরা তাকে নিয়েই অনুষ্ঠানটা শুরু করেছি এবং এই অনুষ্ঠান নিয়ে আমরা তাকে নিয়েই আলোচনা করব যে পারিবারিক অনুষ্ঠানগুলো, পারিবারিক সমস্যাগুলো কিভাবে আমরা সমস্যার সমাধান করতে হয় সেই বিষয় নিয়ে। গত দুটো পর্বে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স মেইনলি, এবং ডোমেস্টিক ভায়োলেন্সের পরবর্তী সেটা কিভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের যথেষ্ট প্রতিকার পেতে হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। প্রথমত নন মোলেস্টেশন অর্ডার নিতে হয়, যেটা ডোমেস্টিক ভায়োলেন্স থেকে প্রথম প্রতিকার নিতে হয়, সেই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই পর্বে আলোচনা করব নন মোলেস্টেশন অর্ডার যখন কারো বিরুদ্ধে আনা হয় তখন কিভাবে সেটাকে ডিফেন্ড করতে হয়। আমার গেস্ট যিনি আছেন উনি এই বিষয়ে বিশদভাবে আলোচনা করবেন এবং আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবেন। সুলতান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ইমতিয়াজ ভাই, থ্যাংক ইউ আমাকে প্রোগ্রামে ডাকার জন্য। আমরা দর্শকবৃন্দ, আপনারা যারা প্রোগ্রামটা দেখেছেন, গত প্রোগ্রামে আমরা নন মলেস্টেশন অর্ডার নিয়ে কথা বলেছিলাম যে কিভাবে একটা নন মলেস্টেশন অর্ডার অ্যাপ্লিকেশন করতে হয় এবং কিভাবে এটা কোর্টে নিয়ে যাইতে হয়। তো আমরা আজকে যেটা কথা বলবো যে আদার সাইড থেকে, যে কেউ যদি নন মলেস্টেশন অর্ডার অ্যাপ্লিকেশন করে আপনার বিরুদ্ধে, কিংবা কেউ একটা নন মলেস্টেশন অর্ডার আপনার এগেনস্টে নিয়ে আসছে, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এটা আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। যে কেন এই ধরনের অর্ডারটা কি, অর্ডারটা আপনি কি আপনার এগেনস্টে কেউ নিয়ে আসলে আপনাকে কি করতে হবে। তো ইমতিয়াজ ভাই, এই ব্যাপারে নন মলেস্টেশন আপনাকে কোনো স্পেসিফিক কোয়েশ্চন আমরা কথা বলতে পারি? হ্যাঁ, আমরা ওই পর্বে যাব। কাছার ভাই কো-হোস্ট হিসেবে যিনি আছেন, সে সবসময় বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন, যে প্রশ্নগুলো আমাদের খুব হেল্পফুল হয়। কাছার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আসলে আমার কিছু প্রশ্ন আছে, রাইট? স্পেসিফিকলি আমি যেটা কয়েকবার বলি যে অনেকজন অ্যাজ ভিউয়ার্স they may have questions, and because of the nature of what we're discussing, they may not feel confident to call and ask questions, right? So I always try and think of the questions that they may want to ask. So specifically, if this program or this show episode is discussing the defense of someone who has received a notice, right, for non-molestation order, the question a lot of people may ask is, why would you want to defend someone who is a perpetrator for domestic violence, right? So as respected guests, how would you answer that question? Because I'm sure there are a lot of people that will be thinking that. থ্যাংক ইউ কায়সার ভাই, আপনার কোয়েশ্চনটা জি প্লিজ আপনি একটু অ্যাড করেন। হ্যাঁ, না সুলতান ভাই, আপনি নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরটা বলবেন। আমি আরেকটু রিক্যাপ করতে চাই যে আমরা গত পর্বে যে ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে গত পর্বগুলোতে যে আলোচনা করেছিলাম, আমি একটু আপডেট দিতে চাই, যেটা সম্পর্কে আমি একটা কাছার ভাই এই প্রশ্নে যাওয়ার আগে আমি আপনার কাছ থেকে একটা আপডেট চাচ্ছি। সেটা হচ্ছে যে ডোমেস্টিক ভায়োলেন্সের উপরে আমাদের আসলে আমাদের কমিউনিটির মধ্যে
অনেকের আসলে এই বিষয়টার রাইট কোন জায়গায় যাবে, কিভাবে করবে, সেটাকে যদি আপনি আরেকটু পুনর্ব্যক্ত করেন তাহলে দর্শকদের জন্য সুবিধা হবে। কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ডোমেস্টিক ভায়োলেন্সের যে রেশিওটা যেভাবে বেড়ে যাচ্ছে, সেই জায়গা থেকে আমাদের আসলে এই জায়গাটাকে খুব কনসার্নড যে এই জায়গাটা আরও বিশদভাবে ব্যাখ্যা করা দরকার। সো আপনি একটু অল্প কথার মধ্যে যদি বলেন যে আসলে প্রথমেই কি করবে সেটা দর্শকদের জন্য প্লিজ। থ্যাংক ইউ দর্শক। এখানে হোম অফিস একটা যেটা ওদের একটা ইন্ট্রোডিউস করেছে যে মাইগ্রেন্ট ভিকটিমস অফ ডোমেস্টিক অ্যাবিউজ কনসেশন, যেটা এপ্রিলে হোম অফিস নতুন গাইডলাইন দিয়েছে। সেখানের আওতায় কেউ যদি যদি স্পাউস কিংবা কোনো কেউ যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে থাকেন, যে পার্টনার স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন মাইগ্রেন্ট ওয়ার্কার, তখন আপনারা এই ভিসাটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। অনেকেই সেই ক্ষেত্রে যেটা করেন না বুঝে কিংবা হয়তো বুঝেও, যে অনেকে অ্যাসাইলামের জন্য অ্যাপ্লিকেশন করেন, কিন্তু অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের যে ক্রাইটেরিয়া গাইডলাইন ওইটা কি, যে ওনারা সেটা ফুলফিল করেন কি না, এটা না বুঝেই অ্যাপ্লিকেশনটা করেন। যেখানে যে একজন আপনার যদি প্রমাণাদি থাকে, আপনার এভিডেন্স থাকে, যে পুলিশ রিপোর্ট কিংবা জিপি রিপোর্ট কিংবা আধার রিপোর্ট থাকে, আপনি খুব সহজেই যে আপনি ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যাপ্লিকেশনটা করতে পারবেন, যে ক্ষেত্রে আপনাকে 3 মাসের একটা ইনিশিয়াল ভিসা তারা দিবে। জি, এবং সেটা হচ্ছে একটা ব্রিজ টু আপনি তারপরে কি ভিসার জন্য আপনি অ্যাপ্লিকেশন করবেন। এটা আমি যদি সুলতান ভাই রাইটলি বুঝে থাকি বা আমার প্র্যাকটিসের জায়গা থেকে আমি দর্শকদের উদ্দেশ্যে এটুকু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যদি কেউ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন, তাহলে অবশ্যই কোনো সলিসিটরের দ্বারস্থ হবেন, যারা শুধুমাত্র ইমিগ্রেশন নিয়ে প্র্যাকটিস করে না, যারা ফ্যামিলি ল নিয়ে প্র্যাকটিস করে। কম্বাইন্ড ওয়েতে এটাকে ডিল করা উচিত। যেটা সুলতান ভাই উনি বলেছেন যে একটা কনসেশনাল যে পিরিয়ডটা 3 মান্থসের আপনি একটা ভিসা নিতে পারবেন, আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট ভিসার মধ্যে চলে যাবেন। এবং সবচেয়ে সুন্দর বিষয় এটার মধ্যে যে আপনাকে অ্যাজ এ ডিপেন্ডেন্ট, যেহেতু আপনি এদেশে এসেছেন, সেটা হোক স্কিলড ওয়ার্কার, সেটা হোক স্টুডেন্ট ডিপেন্ডেন্ট, অথবা যে কোনো লিমিটেড লিভ টু রিমেন। আগে এই জিনিসটা ছিল হচ্ছে সেটেলড অথবা যারা ব্রিটিশ স্পাউস ছিল, ডিপেন্ডেন্ট ছিল, তাদের জন্য এই সুবিধাটা ছিল। কিন্তু এইটাকে আমরা আগের প্রোগ্রামে বলেছি, এটাকে এখন ব্রডার ওয়েতে ইউজ হচ্ছে। আপনারা যদি যারা লিমিটেড লিভ টু রিমেন নিয়ে আছেন, তারা যদি কোনো প্রকার ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন, তাহলে একজন ফ্যামিলি ল প্র্যাকটিশনার এবং যারা ইমিগ্রেশন প্র্যাকটিস একসাথে করে তাদের সাথে যোগাযোগ করবেন। তারা আপনাদেরকে, যদি আপনার সত্যিকারের কোনো প্রুফ থাকে, তারা আপনাকে 3 মাসের একটা কনসেশনাল লিভ নিয়ে আসতে পারবে। এবং এই লিভটার মাধ্যমে আপনি কিন্তু এই দেশে একজন ব্রিটিশ নাগরিক অথবা একজন সেটেল পারসন যেভাবে উইথ রিকোর্স অফ পাবলিক ফান্ড, কোনো কন্ডিশন থাকবে না, আপনি তখন পাবলিক ফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে ব্রিটিশ স্পাউসদের সাথে এটা ডিফারেন্সটা হচ্ছে যে আপনি এটাকে সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, হয়তো পরবর্তীতে যে কোনো একটা বিষয়ে যেতে পারবেন বা অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো আপনাদের এর জন্য জানিয়ে রাখি যে যদি কেউ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন, আপনারা অবশ্যই একজন ইমিগ্রেশন এবং যা ফ্যামিলি প্র্যাকটিশনারের কাছে যাবেন। এবং আমরা আপনাদেরকে আরও বলতে চাই যে আপনারা স্ক্রিনে যে ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন, আমাদের টেক্সট ফোন নাম্বার আছে এবং স্টুডিও নাম্বার আছে। আপনারা স্টুডিও নাম্বারে কল করে অথবা টেক্সট অথবা ইমেলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এই অনুষ্ঠানের মধ্যে চলাকালীন সময় অথবা অনুষ্ঠানের বাইরেও আমরা চেষ্টা করব আপনাদেরকে যে কোনো পরামর্শ দেওয়ার জন্য। সুলতান ভাই, যেটা আমার কো-হোস্ট কায়সার ভাই আপনাকে প্রশ্ন করেছিল যে নন মলেস্টেশন। থ্যাংক ইউ। কায়সার ভাই প্রশ্নটা ছিল, কেউ যদি যে নন মলেস্টেশন অর্ডার, আমরা আজকে যে টপিক কিভাবে আপনি ডিফেন্ড করবেন। সো কায়সার ভাইয়ের প্রশ্নটা হচ্ছে, কেন আমরা একজন এজ এ লয়ার, এজ এ ব্যারিস্টার, সলিসিটার, আমরা
কাউকে ডিফেন্ড করব যার এগেইনস্টে নন মলেস্টেশন অর্ডার করা হয়েছে, অ্যাপ্লিকেশন করা হয়েছে কিংবা অর্ডার দেওয়া হয়েছে, তো উনি হয়তো পসিবলি পারপিট্রেটর অফ ডোমেস্টিক ভায়োলেন্স, যে হয়তো উনি ডোমেস্টিক ভায়োলেন্সের সাথে উনি ইনভলভ ছিলেন। এখন ব্যাপারটা হচ্ছে সুতরাং ভাই এমনও তো হতে পারে যে অ্যাপ্লিকেশনটা কেউ ক্লিন হ্যান্ডে আসে নাই। হ্যাঁ, এটা আমরা প্রায় কোর্টে দেখি যে অনেকে বলেন যে না আমাকে থ্রেটেন করা হয়েছে, আমাকে মারধর করা হয়েছে কিংবা আমাকে গালিগালাজ করা হয়েছে, কিন্তু আসলে গিয়ে দেখা যায় যে যে প্রমাণাদি দেয়া হয়েছে সেগুলাতে দেখা যায় আসলে ওইটা সঠিক না। দেখা গেছে এর আগের দিনও কিংবা ওই হাজব্যান্ড ওয়াইফের যে টেক্সট মেসেজ কিংবা কনভারসেশনে। So what you're saying is just because someone has made the alleged claim, it doesn't necessarily mean that they are. আমাদের একজন কলার লাইনে আছে, আমরা কন্টিনিউ করব। একজন কলার লাইনে আছে। কলার, আপনার নাম বলে প্রশ্নটা করুন। কলার, আপনার নাম বলে প্রশ্নটা করুন প্লিজ। হ্যালো, জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি একটা জিনিস জিজ্ঞাসা আসছিল। জি বলুন। আমার একটা বাংলাদেশি পাসপোর্ট করতাম চাইছিলাম। জি, হাই কমিশন অফিস, বাংলাদেশ হাই কমিশন অফিস লন্ডন। জি, তো এটা ফিল আপ করলে অনলাইনে অন করা লাগে, অলরেডি ফিল আপ করে দিয়েছি, কিন্তু একটা জিনিসও ভুলে গেছে, আমার পোস্ট অফিস লিখতে ভুল হয়ে গেছে। এখন এটা তারা এখনো গেলে ঠিক করে দিব না, এগু ক্যান্সেল করতাম, এখন ক্যান্সেলও করা যায় না। আমি ফোনটা রাখার বাদে আপনারা আমি ভলিউম দিব টেলিভিশনে, তো আপনারা আসতে দিলে আমার বুঝাইয়া কই যায়। জি দর্শক, ক্যান্সেলও করতাম পারি না। আর ফোন করি তারা কেউ ফোনও ধরই না, অনেক করছি দেওয়া বুড়া মানুষ, ওখানে আইডি কার্ড বার করা লাগে, আমরা দরকার সম্পত্তি তা বেচতাম। জি দর্শক, আপনি অনুষ্ঠানটি দেখতে থাকুন। আমি যাই হরিয়া আর আমি টিভির সামনে গেলে আপনারা জিনিসটা যায় ওখানটা হইবা। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যদিও আমাদের সাথে এই প্রোগ্রামের সাথে রিলেভেন্ট কোশ্চেন না, আমার গেস্ট হয়তো অনুষ্ঠানের শেষের দিকে এই উত্তরটি অ্যাড্রেস করার চেষ্টা করবে। যেটা আমরা বলতেছিলাম সেটা হচ্ছে যে নন মলেস্টেশনের যে বিষয়টা কন্টিনিউ। সরি কাজরা ভাই, আপনি যেটা বলতেছেন, সো ইউ বেসিক্যালি সেইং একজন ফাইল করলে কতটুকু সত্য কিংবা কতটুকু মিথ্যা, বেসিক্যালি হাউ মাচ অফ ইট ইজ ট্রু অর ফলস, that is not deciphered at the point of applying for a non-molestation order. So I think just to elaborate. জি, কাসার ভাই, যেটা ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটা আসলে খুব একটা রেলেভেন্ট প্রশ্ন। অনেক সময় দেখা যায় যে আমরা যেটা বাংলায় বলি এক হাতে তালি বাজে না, তো অনেক সময় দেখা যায় যে দুপক্ষেরই হয়তো দোষ আছে কিংবা অনেক সময় এক পক্ষেরও আছে। তো কোর্টে যে সময় অ্যাপ্লিকেশন করা হয় অনেক ক্ষেত্রেই যে সত্যি কথা না বলেই একটা অর্ডার কেউ নিয়ে আসেন, কিংবা যে অর্ডারটার জন্য অ্যাপ্লিকেশন করা হলে তখন আদার সাইডকে কোর্ট নোটিশ দিবে। সুলতান ভাই, বিষয়টা যেরকম এই যে সবাই ক্লিন হ্যান্ডে না আসতে পারে সেটা যেরকম একটা বিষয়, অন দ্য আদার হ্যান্ড but my question bearing in mind was actually exactly you are representing someone. Exactly, I'm addressing that. So that's the main question, isn't it? Yes. The public are asking, everyone has the right to defend. Right to defend. আর আমাদের এইখানে আরেকটা ব্যাপার আছে যে আমাদের যারা আমরা মেম্বার অফ দ্য ইংলিশ বার, যে আমাদের একটা ক্যাব র্যাঙ্ক রুল বলা হয়। Right. সো যে কেউ আমাদের কাছে একটা কেস নিয়ে আসলে আমাদের সেটা নিতে হবে আমাদেরকে, উইদাউট এনি এক্সেপশনাল রিজন, যে এই কেস যে আমি তো কোনো জাজ না, জাজ হচ্ছে কোর্টে। প্রমাণাদি দেখে, এভিডেন্স দেখে কোর্ট ডিসাইড করবে যে কে রাইট কে রং, এটা আমি আগেই ডিসাইড করতে পারবো না। Exactly. So what you're saying basically is everyone has the right to legal counsel, and everyone has a right for legal representation, right to defend, and it's basically the courts that will decide. And basing the previous conversations again, this is also a civil matter.
right? Non-molestation order. It's a civil matter. Yes. So this then is a civil Ji. court then deciding what the circumstances are. জি জি And so এটা ফ্যামিলি so hopefully this will then answer questions to Ji. our viewers that everyone has the right. Yes. So I think that needs to be clear for people to আমি যদি কায়সার ভাইয়ের প্রশ্নটার সূত্র ধরে যদি আমি এটুকু বলি যে দর্শক আপনাদের বিরুদ্ধে কারো বিরুদ্ধে যদি নন মলেস্টেশন অর্ডার অথবা কোনো কোর্ট অর্ডার চলে আসে ফ্যামিলি কোর্টে যদি সেটা হোক আপনার ওয়াইফ অথবা আপনার হাজব্যান্ড অথবা আপনার ফ্যামিলি মেম্বার কেউ যদি আপনার বিরুদ্ধে কোনো কোর্ট অর্ডার নিয়ে আসে আপনাদের কোনো ঘাবড়ানোর সুযোগ নেই ভয় পাওয়ার সুযোগ নেই আপনাকে যে কাজটি প্রথম করতে হবে সে কাজটি হচ্ছে যে আপনাকে প্রপারলি ডিফেন্ড করতে হবে অনেক সময় আমরা এগুলোকে সিরিয়াসলি নেই না আমরা চেষ্টা করি কোর্টের সার্ভিসগুলোকে অ্যাভয়েড করার জন্য আমরা অনেক সময় কোর্টে যাই না আমার অনুপস্থিতিতে একটা কোর্ট অর্ডার হয়ে যেতে পারে সো এই জায়গাগুলোতে আপনারা যথেষ্ট সতর্ক থাকবেন আপনারা যে কোনো লিগ্যাল প্র্যাকটিশনারের কাছে উপস্থিত হয়ে আপনার বক্তব্যটাকে তুলে ধরবেন So can I, as a point, for someone who is the receiver, as a I think you refer to as a respondent in terms of a non-molestation order. So what would normally happen is you would receive a court papers, whether it's to attend. Now this is where, or there's been something already happening. That's the notice of hearing. But it's essentially there is a court order. Now some may think that if I don't attend, if I ignore this court order or summons, right, or whatever it is that they get from the process server, then how is maybe if I don't go, I may be in a better position. So what would you say to anyone who's thinking when they've received some papers? You've mentioned seek legal counsel, but let's say they think if I don't go there, it's a civil matter. It will be, or let me just contact the person to find out how we can resolve this, or use someone I know that they know to resolve this. So if they're thinking along those lines, what would be your legal advice? এখানে দুইটা ব্যাপার আছে একটা হচ্ছে যে কারো এগেইনস্টে কি অলরেডি অর্ডারটা উইদাউট নোটিস একটা অর্ডার দেয়া হয়েছে কিনা একটা ওয়ান সিনারিও আর একটা হচ্ছে যে না কোনো অর্ডার হয়নি কোর্ট দুই পক্ষকেই একটা নেক্সট হিয়ারিং এ কোর্টে যেতে বলেছে এবং কোর্ট দুই পক্ষকে শুনানির পরে ডিসাইড করবে যে দেয়ার শুড বি একটা অর্ডার হবে কিংবা হবে না তো দু ক্ষেত্রেই আমি মনে করি প্রথম যেটা আপনাকে করতে হবে যে এরকম অর্ডার আসলে আপনাকে লিগ্যাল অ্যাডভাইসটা নিতে হবে যে আপনার কি রাইট আছে তো এখানে আপনি যদি লিগ্যাল অ্যাডভাইস নিয়ে থাকেন দর্শকবৃন্দ তাহলে প্রথমেই বলা হবে যে কোর্ট বলবে যে আপনি কোনো লয়ার কিংবা সলিসিটার কাছে যদি যান ওনারা সেটা আপনাকে বুঝিয়ে বলবে যে আপনি এই কারণে আপনার হাজব্যান্ড ওয়াইফ অ্যাপ্লিকেশন করেছেন সো আপনার এগেনস্টে যদি অলরেডি কোর্ট অর্ডার চলে আসে তখন এইটা ফার্স্ট থিং হচ্ছে আপনার এগেনস্টে ওটা সার্ভ হয়েছে কিনা এটা যদি আপনার এগেনস্টে আপনার কাছে সার্ভড হয়ে যায় তখন আপনি খুব কেয়ারফুল হতে হবে কারণ তখন আপনাকে অনেক কিছু লেখা থাকবে যেমন আপনি কন্ট্যাক্ট করতে পারবেন না আপনার হাজব্যান্ড ওয়াইফকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কিংবা আপনি ওনার বাসায় যেতে পারবেন না কোনো ফ্যামিলি মেম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন না আপনি কোনো এই ব্যাপার নিয়ে অনেকেই আপনারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে থাকেন সো এইটা করা যাবে না তখন আপনি ব্রিচ অফ দ্য অর্ডার হয়ে যাবে আর সবচেয়ে বড় সমস্যা যেটা আপনি যদি ব্রিচ অফ দ্য অর্ডার হয়ে যান মানে বুঝে কিংবা না বুঝে তখন প্রথম জিনিস হচ্ছে নন মলেস্টেশন অর্ডারটা হচ্ছে একটা সিভিল অর্ডার কিন্তু যেই মুহূর্তে আপনি এটা ব্রিচ করবেন সেটা তখন একটা ক্রিমিনাল অফেন্স হয়ে যাবে তখন আপনাকে ওইটা ম্যাজিস্ট্রেট কোর্ট কিংবা ক্রাউন কোর্টে নিয়ে যেতে পারে সেটা ব্রিচের আমরা আরেকটা কল নিয়ে আসি জি দর্শক আসসালামু আলাইকুম আমরা জানতাম তবে দর্শক আসসালামু আলাইকুম আপনার নাম বলে প্রশ্নটা করুন দর্শক আপনি নাম বলে প্রশ্নটা করুন আমরা কলার খালি ফেলেছি আপনি হ্যালো No, we're still there. হ্যালো দর্শক আপনি Okay, we definitely have lost him. আমরা কলটি ড্রপ করেছি সো সুতরাং আপনি বলতেছিলেন যেটা হচ্ছে যে নন মলেস্টেশন অর্ডারটা যদি
আপনার উইদাউট নোটিস অথবা একটা যদি অর্ডার ইন প্লেস হয়ে যায় সেক্ষেত্রে দর্শক আপনারা যদি কোনো প্রকার এরকমের কোর্ট নোটিস রিসিভ করেন এবং নোটিশের সাথে যদি একটা অর্ডার থাকে আপনি কখনোই কোনো রিস্ক নেবেন না এবং অর্ডারের উপরেই আপনি দেখতে পারবেন আপনি যদি ইংলিশ বুঝেন কাউকে যদি না বুঝেন তাহলে কাউকে দেখিয়ে যেটা সিটিজেন অ্যাডভাইস ব্যুরো আছে অথবা লিগ্যাল হেল্প নিয়ে আপনি এটাকে পড়বেন আপনি কিন্তু কোনো ধরনের মিটিগেশনের চেষ্টা করবেন না এবং যদি সেটা করেন তাহলে এটা একটা ব্রিচ হবে So coming back to clarify the question, so is there a valid legal defense to say I didn't understand it? No. Do you see the point? জেনারেলি এটা আপনি বলতে পারেন না কিংবা আপনি হ্যাঁ একটা জিনিস হয় যদি আপনার উপর অর্ডারটা সার্ভ না করা হয় সার্ভ করার মানেটা হচ্ছে আপনাকে ওইটা জাস্ট ইউ অলরেডি নোটিফাইড ইমেইল কিংবা টেক্সট মেসেজ পাঠালে হবে না এটা আপনাকে process সার্ভার এসে পার্সোনালি দিতে হবে আপনাকে যে আমি এই অর্ডারটা আপনার এগেইনস্টে দেয়া হয়েছে right হ্যাঁ এবং এটা যদি না করা হয় তখন আপনার অনেক সময় ডিফেন্স থাকে যে না আমি তো এটা জানিই না আমি তো বাসায় ফিরে আসছি কিংবা আমি কল দিয়েছি আমি তো জানি না একটা অর্ডার আমার এগেইনস্টে so let's say they have received a process server the difference is I'm trying to get for potentially for someone to say look I didn't understand it I didn't seek legal counsel I thought there was just it's a civil court matter I didn't look at the I didn't read it I didn't look at it I didn't seek legal counsel is that enough as a defense to then breach some of the this is the point right is there any way একটা কল নিয়ে আসতেছি আপনার প্রশ্নটা কন্টিনিউ করব কলার আসসালামু আলাইকুম কলার আপনার নাম বলে প্রশ্নটা করুন আসসালামু আলাইকুম আমার নাম আলী জি আলী ভাই কোথা থেকে বলছেন আমি সাউথ ওয়েস্ট থেকে বলছি ওকে আপনার প্রশ্নটা করুন প্লিজ আচ্ছা আমার প্রশ্ন আমার ওয়াইফ আছে 5 ইয়ার্স রুটে জি তো এখন তার ইন্ডিপেন্ডেন্ট লিভ পাওয়ার কতদিন পরে আমি সিটিজেনশিপ বলে অ্যাপ্লাই করতে পারবো আমার ব্রিটিশ পাসপোর্ট ওকে আপনার সে যখন ইনডেফিনিট লিভ পেয়ে যাবে 5 ইয়ার্স কি হয়ে গেছে 5 ইয়ার্স হয়ে গেছে অ্যাপ্লাই করছি ইন্ডিপেন্ডেন্ট লিভের জন্য ওকে ঠিক আছে আপনি আমাদের এটা একটা ফ্যামিলি প্রোগ্রাম পারিবারিক সমস্যা নিয়ে আমাদের এই প্রোগ্রাম তারপর আপনার প্রশ্নের উত্তরটা আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই আল্লাহ আসসালামু আলাইকুম জি আপনি সুলতান ভাই আপনি বলতেছিলেন যেটা হচ্ছে যে যদি নোটিশটা যদি আসলে রিসিভ করলেও প্রিটেন্ড করে পেও যদি কেউ প্রিটেন্ড করে তাহলে আপনার কি করতে হবে আসলে এটা কোনো ডিফেন্স হয় না যে আমি বুঝি নাই ইজ নট মানে এটা কোনো ভ্যালিড ডিফেন্স না কারণ বাই দিস টাইম কিন্তু আপনাকে হয়তো পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে আপনাকে ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে যেতে পারে ক্রাউন কোর্টে নিয়ে যেতে পারে তো ওইটা আসলে এবং ওইটা আপনি ওই কথাগুলো আপনাকে হয়তো বলার জন্য আরো 1 বছর 6 মাস ওয়েট করা লাগতে পারে যদি এটা ক্রাউন কোর্টে কোনো so basically if you have been served any documents you should take it very seriously seek legal counsel right and ideally take legal representation is the advice that you're first of all আপনার এগেইনস্টে যদি অর্ডারটা অলরেডি হয়ে যায় এক্স পার্টি অর্ডার যেটা বলে আপনার কোনো নলেজ ছাড়া আপনাকে এটা ভেরি সিরিয়াসলি নিতে হবে যে একটা অর্ডার অলরেডি আছে আর অর্ডার যদি নাও হয় দর্শক যেমন দেখা গেছে অর্ডারের জন্য কেউ অ্যাপ্লিকেশন করেছেন আপনার এগেইনস্টে তখন আপনাকে লিগ্যাল অ্যাডভাইস নিতে হবে এবং কোর্টে যেতে হবে কোর্টে একটা ডেট দিয়ে দিবে দর্শক আপনারা অনুষ্ঠানটি দেখতে থাকুন আমরা একটা বিরতিতে যেতে হবে বিরতির পর আবার আমরা স্টুডিওতে ফিরে এসেছি আমরা কথা বলছিলাম নন-molestation অর্ডার নিয়ে নন-molestation অর্ডার কিভাবে ডিফেন্ড করতে হয় সে নিয়ে তা নিয়ে আমাদের আজকের গেস্ট আলোচনা করেছেন আমি তার কাছে এখন জানতে চাইব যে প্রথম কাজটা কি হবে আমি নোটিফাইড হলাম আমার একটা নেক্সট ডেট হিয়ারিং আছে 2-1 সপ্তাহ পরে তো তখন আমাকে আসলে ডিফেন্ড করার জন্য প্রথম কাজটি কি করতে হবে সুলতান ভাই যদি বলেন থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই দর্শকবৃন্দ আমরা কথা বলছিলাম যেটা নিয়ে এই কোয়েশ্চনের উত্তরটা হবে এরকম যে প্রথমে আপনি ফার্স্ট অফ অল আপনি যে লিগ্যাল অ্যাডভাইস নিতে হবে কারণ একটা নন-molestation অর্ডারে সবসময় একটা পেনাল নোটিশ থাকবে মানে হচ্ছে আপনি যদি অর্ডারটা না মানেন
আপনার ওইটা আপনাকে এটা হচ্ছে একটা অ্যারেস্টেবল অফেন্স, আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, পরে গিয়ে তারা ডিসাইড করবে যে আপনি রাইট কি রং, কিন্তু আপনাকে প্রথমে অ্যারেস্ট করে ফেলবে। তো এই জন্য কখনো যদি পেনাল নোটিশ থাকে, একটা নন মলেস্টেশন অর্ডার আসে, তখন এটাকে খুব সিরিয়াসলি নিতে হবে, আপনাকে একজন লয়ারের পরামর্শ নিতে হবে যে এটা আমি কি করব। তখন ওনারাই বলবেন যে আপনি এই দিক দিয়ে আগাতে হবে। এবং আপনি আরেকটা জিনিস হচ্ছে, কোর্ট আপনাকে অলরেডি একটা অর্ডার দিয়েছে যে সার্টেন ডেটে আপনাকে কোর্টে যেতে হবে। আপনি যদি ডিফেন্ড করতে চান কিংবা ডিফেন্ড নাও করতে চান, আমার সবসময় পরামর্শ হচ্ছে যে আপনাকে কোর্টে যাওয়াটা উচিত। কোর্টে যাওয়া উচিত, আপনি নিজেও যেতে পারবেন, আপনি যদি মনে করেন না আমি লয়ার নিয়ে যাব, সেটাও করতে পারবেন। নিজে যাওয়ার বেনিফিটটা হচ্ছে যে আপনার হয়তো টাকা পয়সা দেওয়া লাগছে না লয়ারকে, কিংবা আপনার যদি লিগ্যাল এইড থাকে তখন আপনার হয়তো সেটা লয়ার কাভার করবে। আর আপনি একজন লয়ার কোর্টে নিয়ে যাওয়ার বেনিফিট হচ্ছে যে ওনারা হয়তো এই ব্যাপারটা অলরেডি এক্সপিরিয়েন্সড আছেন, ওনারা জানেন কিভাবে ডিফেন্ড করতে হয়। যেমন আমরা প্রত্যেক দিনই কোর্টে যাচ্ছি, সো আমরা কোর্টে কি করতে হবে আমরা জানি, কোন জাজের সামনে কেসটা এসেছে, আমাদের কি বলতে হবে, এবং এই জিনিসগুলো আমরা সেভাবে প্রিপেয়ার করে যাই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার কোর্ট যদি আপনি উপস্থিত না হন, নোটিফিকেশন পাওয়ার পরে যদি আপনি অ্যাটেন্ড না করেন, তাহলে কোর্ট তো একটা পক্ষের কথা শুনে আপনার অনুপস্থিতিতে একটা জাজমেন্ট দিয়ে দিবে। কিন্তু বিষয়টা হচ্ছে, যদি আপনার কোনো এমন কিছু এভিডেন্স থাকে, আপনার যদি কোনো বক্তব্য থাকে যেটা অ্যাপ্লিকেশনের সাথে ডিফার করে এবং আপনার কেসকে সাপোর্ট করে, সেক্ষেত্রে আপনার উচিত হবে আপনার বক্তব্যটাকে কোর্টের সামনে তুলে ধরা। একটা নন মলেস্টেশন অর্ডার এসেছে, সেটাকে ডিফেন্ড না করে তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে দেওয়াটা কোনো প্রকারই আপনার ঠিক হবে না। এটাকে সঠিকভাবে যদি আপনি ডিফেন্ড করেন, হয়তোবা এই নন মলেস্টেশন অর্ডারটা টিকবে না, অথবা ফাইনালি আপনার বিরুদ্ধে কোনো জাজমেন্ট হবে না। সো এই জায়গাটায় দর্শক আপনারা সতর্ক থাকবেন। আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা স্টুডিওর যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, সেখানে ফ্যামিলি ল বিষয় নিয়ে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন। একটা টেক্সট নাম্বার দেওয়া আছে, অথবা কন্ট্যাক্ট ইমেইল অ্যাড্রেস আছে, সেখানেও আপনারা ইমেল করতে পারবেন। আমরা এই অনুষ্ঠান অথবা অনুষ্ঠানের বাইরেও আপনাদেরকে একটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। সুলতান ভাই, আমি আবার আমাদের টপিকসে চলে আসি। সেখানে হচ্ছে যে কোর্টে হাজির হলাম, অনেক মানুষ আমাদের যারা ডিফেন্ড করতে আসে, তাদের দুটো পজিশন থাকে। একটা হচ্ছে যে আমি এটা নিয়ে এত দৌড়াবো না, অথবা তার একটা স্ট্রং কেস আছে যে না, অ্যাপ্লিক্যান্ট যে কথা বলেছে সবগুলো মিথ্যা কথা বলেছে। এই সিচুয়েশনে সবচেয়ে বেস্ট অপশনটা কি? এবং সাথে সাথে আমি আরেকটা প্রশ্ন আপনাকে রাখতে চাই, সেটা হচ্ছে যে এই যে নন মলেস্টেশন অর্ডারটা যদি ব্রিচ হয়, এই নন মলেস্টেশন অর্ডারটা ব্রিচ হলে আসলে এটা কি সিভিল অফেন্স না ক্রিমিনাল অফেন্স? নন মলেস্টেশন অর্ডারটা আসলে একটা সিভিল অর্ডার। তো এইটা অর্ডারটা যদি আপনার এগেইনস্টে কেউ নিয়ে আসে, এটা কোনো ক্রিমিনাল অফেন্স না। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি নন মলেস্টেশন অর্ডারটা ব্রিচ করেন, তখন এটা একটা ক্রিমিনাল অফেন্স হয়ে যাবে, তখন সেটা আপনার ক্রিমিনাল রেকর্ডে চলে যাবে। এই জন্য নন মলেস্টেশন অর্ডারটা কখনোই ব্রিচ করা উচিত না, কিংবা কারো এগেনস্টে নন মলেস্টেশন অর্ডার যদি আসে, সেটা কোনো ক্রিমিনাল অফেন্স না। কিন্তু ব্রিচ অফ দ্য অর্ডার হচ্ছে একটা ক্রিমিনাল অফেন্স। এখন ইমতিয়াজ ভাই প্রশ্নটা যেটা করেছেন যে আমরা কোর্টে গেলে কি করতে হবে, একটা ব্যাপার হচ্ছে যে অনেক সময় কোর্টে যাওয়া উচিত। আপনি দোষ স্বীকার করেন আর না করেন, কোর্টে যাওয়া উচিত। তখন আপনার এগেনস্টে অলরেডি যদি একটা অর্ডার থাকে, জাজ বলবে যে আপনি এটা কি ডিফেন্ড করবেন না আপনি আপনার বক্তব্য কি শুনতে চাবে। সো আপনি যাওয়ার আগে দুটা জিনিস করা যায়। যদিও এখানে কোর্ট কোনো ডাইরেকশন দেয় না যে আপনাকে একটা জবানবন্দি কিংবা স্টেটমেন্ট দিতে হবে, আপনি একটা স্টেটমেন্ট নিয়ে যেতে পারেন, কারণ আপনি কোর্টের সামনে হয়তো সাপোর্টিং এভিডেন্স সহ, হ্যাঁ আপনাকে এভিডেন্স সাপোর্টিং এভিডেন্স সহ নিয়ে যেতে পারেন। কারণ আপনি কোর্টের সামনে হয়তো 5 মিনিট সময় পাবেন, কিন্তু দেখা যাবে আপনার হয়তো
অনেকগুলা কথা বলার আছে কোর্টের সামনে, আপনি কি নার্ভাসও হয়ে যেতে পারেন, আপনি ওই কথাগুলো নাও বলতে পারেন, আপনি স্টেটমেন্টটা নিয়ে যান, এটা যদি জাজ নেয় তা আপনি এটা সাবমিট করতে পারবেন, কিংবা আগে ইমেইলে পাঠিয়ে দিতে পারবেন আপনার কেস নাম্বার দিয়ে। অথবা আপনি যদি কোনো ব্যারিস্টার সলিসিটর থাকে, ওনারা, আমরা যেটা করি, আমরা একটা পজিশন স্টেটমেন্ট করি যেখানে আপনার ডিফেন্সটা আমরা লিখে সেটা জাজকে আমরা ডাইরেক্ট পাঠিয়ে দেই। তো অনেক সময় দেখা যায় জাজ কেস শুরু হওয়ার আগেই ওই পজিশন স্টেটমেন্টটা কিংবা উইটনেস স্টেটমেন্ট পড়ে আসছে, এবং অলরেডি আপনার কেসটা কি সে বিষয়ে জাজ অলরেডি অবগত আছেন। Okay, so I mean, well, I mean, I was going to ask about the legality of the type of court order that you get from the civil issue is obviously, you clarified, is not a criminal offence. But if you breach the court order, is a criminal offence. I think you've elaborated that on fine. The question becomes is when families are involved. Let's say, you know, the court order given based on non-molestation order, the respondent is not breaching it, but there may be circumstances where the first party that's filed the case then are actually making contact with the respondent, and then trying to not necessarily ensnare, and I don't want to get into a victim blaming situation, but there are a lot of dynamics where sometimes the respondent is put in a very awkward position where the one who's an applicant is actually then contacting the respondent, right? So what would be your advice to the respondent where they are trying to observe the court order, right? Because they understand that they are the ones who are going to get a criminal record, and actually, if when they get the civil court order of the non-molestation law, what are the steps they can do themselves? I think you independently, when we were talking, you mentioned this. So these two things are actually quite important. এটা ভেরি ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন দর্শকবৃন্দ, কারণ এরকম প্রায়ই হয় যে নন মোলেস্টেশন অর্ডার কেউ নিয়ে এসেছেন কিংবা অ্যাপ্লিকেশন করেছেন, দেখা যাচ্ছে ওনারাই আবার যার এগেইনস্টে অ্যাপ্লিকেশনটা করেছেন তাকে আবার মেসেজ দিচ্ছেন, কল দিচ্ছেন। এখন কারো এগেইনস্টে যদি অর্ডার থাকে, যিনি অ্যাপ্লিকেন্ট, উনার কিন্তু কোনো ব্রিচ হচ্ছে না, কারণ উনার এগেনস্টে কোনো নন মোলেস্টেশন অর্ডার নাই। যেমন আপনি কেউ মেসেজ দিল, হ্যালো হাউ আর ইউ, এটা কিন্তু কোনো ব্রিচ হচ্ছে না। কিন্তু যে মুহূর্তে রেসপন্ডেন্ট যিনি, যার এগেনস্টে অর্ডারটা এনেছে, উনি কোনো রেসপন্স করলেন সেই টেক্সট মেসেজের, তখন কিন্তু আনফরচুনেটলি সেটা একটা অফেন্স। Even saying don't contact me. No, ওইটা হয়তো আপনার that is the question. This is the question. That's the positive. ইন জেনারেলি আপনার তখন কল করা উচিত না কিংবা কল ব্যাক করা উচিত না। অনেক সময় এটা হয় যে যেখানে দেখা যাচ্ছে বাচ্চা আছে ফ্যামিলিতে, তখন করেছেন, কিংবা বাচ্চা হয়তো কল করেছে, তো আপনাকে একটু কেয়ারফুল হতে হবে যে এরকম সিচুয়েশনে। এবং আবারও বলবো আমি, সব ক্ষেত্রে সবচেয়ে সুবিধাজনক পরিস্থিতি হবে তখনই আপনি যদি লিগ্যাল অ্যাডভাইস নিয়ে এই জিনিসটা ডিফেন্ড, লয়ার থ্রুতে কথা, যদি কোনো বাচ্চার বিষয়ে কথা বলার থাকে, বা কোনো নন মোলেস্টেশন অর্ডার, অফকোর্স যাদের বাচ্চা আছে, অনেক কোর্ট অর্ডারই লেখা থাকে সেই বেস্ট টু চাইল্ড, মানে বাচ্চার বিষয়ে আপনি কথা বলতে পারবেন। বাট এই জায়গাটিতেও আমরা দর্শকদের বলবো সতর্ক থাকতে, যেটা কায়সার ভাই যে প্রশ্নটা সুন্দরভাবে তুলেছেন, এটা আমরা কোনো ট্র্যাপে না পড়ি। আমরা যদি এটাকে একটা কোনো ট্র্যাপে পড়ি, তাহলে সেটা একটা অ্যামাউন্টস টু বি ব্রিচড। সো এই জায়গাগুলোতে, এবং সুপ্রিয় দর্শক, আপনারা আরও একটা বিষয় খেয়াল রাখবেন, অনেক সময় আমরা আমাদের কমিউনিটিতে চেষ্টা করি যে হাজব্যান্ড ওয়াইফ একটা ঝগড়া লেগেছে বা কোর্টে গেছে, পুলিশ ইনভলভ আছে, সেখানে আমরা চেষ্টা করি যে ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার্স যারা আছে তাদেরকে ইনভলভ করে এটাকে একটা মিটিগেট করার চেষ্টা করি। দেখুন, আপনি হয়তো সহজভাবে নিয়ে, আপনি হয়তো এই কোর্টের প্রসিডিউরটা থেকে দেখে ভয় পেয়ে মিটিগেট করার চেষ্টা করছেন, আপনি অর্ডারটাকে হয়তো গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু মনে রাখবেন, এখানে সম্পূর্ণভাবে যদি কোর্টের একটা অর্ডার থাকে, সেখানে ক্লিয়ারলি বলা আছে আপনি ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি থ্রু এনি মিনস আপনি কন্ট্যাক্ট করতে পারবেন না। সো সেই জায়গাটায় আমরা আপনাদেরকে বলছি খুব সতর্ক হতে, কোনো প্রকার যাতে একটা
সিভিল অর্ডার ব্রিচ হয়ে যেটা ক্রিমিনাল অফেন্সের দিকে না যায়। সো মীমাংসার বিষয়টা আগে ছিল, বিফোর ইট কেম টু দিস স্টেজ, ইজন্ট ইট? মীমাংসাটা তখন করা উচিত না, যে সময় অলরেডি একটা কোর্ট ইনভলভমেন্ট হয়ে গেছে, কারণ তখন দেখা যাবে যে সেটাকে মানে একটা বেসিস করে যে আরেক পার্টি একটা কোর্ট অর্ডার আপনার এগেইনস্টে নিয়ে আসছেন। তো এই সিচুয়েশনটা আপনার একটা জিনিস যেটা হচ্ছে যে কোর্টে যাওয়ার পরে আপনি বলতে পারবেন যে আমি এটা এগ্রি করি কিংবা আমি এগ্রি করি না। তো অনেক সময় কোর্ট বলবে যে কিংবা আপনি মনে করেন যে আপনি কোনো ঝামেলা চান না, যে একটা অর্ডার আপনার এগেইনস্টে আসলেও আপনি ওইটা নিয়ে খুব একটা ওয়ারিড না, কারণ দেখা গেছে যে তখন আপনার হাজব্যান্ড ওয়াইফের একটা রিলেশনশিপ আর নাই, হয়তো যে কোনো কারণে সেপারেশন হয়ে গেছে। তখন আপনি যেটা কোর্টকে বলতে পারেন যে আমি এগ্রি করি না যেটা বলা হয়েছে, কিন্তু আমি একটা অর্ডার যদি অলরেডি কোর্ট দিয়ে থাকে আমি ওইটা আর কন্টেস্ট করতে চাই না, কারণ যেহেতু আপনাকে ফাইনাল হিয়ারিংয়ে যেতে হবে, সেখানে আপনি হয়তো সেটা কোর্ট লিটিগেশনে যেতে চাচ্ছেন না। তখন জাজ বলবে যে যদি আপনি এটা যদি ফাইনাল অর্ডার না চান, ফাইনাল অর্ডার চান এবং আপনি এটা কন্টেস্ট করতে না চান, আমরা একটা অর্ডার দিব যেখানে বলা থাকবে যে আপনার কোনো দোষ আপনি স্বীকার করেন নাই কিংবা কোর্ট আপনার কোনো দোষ পায়নি, কিন্তু একটা ফাইনাল অর্ডার আছে। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার আর এটা নিয়ে কোনো ঝামেলা কিংবা ফার্দার কোনো কোর্ট হিয়ারিং এ যেতে হচ্ছে না। There is one thing I do want to come in, sorry এটা কন্টিনিউ করি একটু, because this point আপনি যে বলতেছেন, there's also, just before we follow on this point, there is a bit in between. So responding to the first point, which is basically when we say that order has been brought against us. Let's say the respondent directly, because this is to do with connected people, by the way. That's the reason why I'm asking this question, and I think it's quite relevant. So a family bishoy now ana hoise. So let's say the husband, wife, whichever, one of the spouse has filed a case against the other spouse, right? So the respondent spouse, husband or wife, is responding to the court order, not breaching it. But one of their family members, right, then may contact and breach what's on the respondent. Now the question becomes, is the respondent responsible legally for their family breaching? Now this becomes a little bit, yes. And I think we need to face this. আমি যদি প্রশ্নটা বুঝে থাকি, কাসার ভাই যে প্রশ্নটি করেছেন যে অন বিহাফ অফ রেসপন্ডেন্ট যদি কেউ কোনো, because it's connected people, right? আমি বলছি যদি আমি একটা কল নিয়ে আমি এটা প্রশ্নটা কন্টিনিউ করছি। দর্শক আপনার নাম বলে প্রশ্নটা করুন প্লিজ, কোথা থেকে বলছেন? দর্শক আপনার নাম বলে প্রশ্নটা করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, বলুন আপনার প্রশ্নটা বলুন। আপনি যারা রাব্বানি? জি বলুন। জি আমি গোডেনা 14 নম্বর থাকি। আপনি কে বলছেন? আপনার নামটা বলুন। আমি শেডিউল গোডেনা থাকি 14 নম্বর, আমি 14 নম্বর থাকি। জি আচ্ছা বলুন প্লিজ। সিনজেনি আমারে। জি আলহামদুলিল্লাহ, বলুন। ভালো আছেন? এই ফোন করছি। জি ভাইজান। দেখি আর ভালো লাগে। ও না, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা ওয়েল উইশার। থ্যাংক ইউ ভাইজান কল করার জন্য। আমরা ফ্যামিলি ল বিষয় না, তোমার আঙ্কেল, তুমি 14 নম্বর, আমি 14 নম্বর তাই গোডেন আছে। গর্ডন হাউস আঙ্কেল, আসসালামু আলাইকুম আঙ্কেল। আপনি আশা করি আপনি সুস্থ আছেন? ও আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি আপনাকে দেখতে আসব ইনশাআল্লাহ। জি ভালো আছে আঙ্কেল, থ্যাংক ইউ আপনি কল করার জন্য। প্রোগ্রামটা দেখতে থাকুন, আমরা ফ্যামিলি ল বিষয় নিয়ে আলোচনা করছি। আশা করি আপনার আশেপাশের লোকজনের উপকার হবে এবং আমরা হয়তো বা কিছু ইনফরমেশন দিতে পারবো। ওকে, আমি জি একদম শেষ প্রান্তে আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার অন বিহাফ অফ দ্য রেসপন্ডেন্ট যদি কেউ যোগাযোগ করে, রেসপন্ডেন্টের এই ম্যাটার্স নিয়ে যদি, যে ডিসপিউটেড ম্যাটার নিয়ে যদি কোনো আলোচনা না করে, সেটা কোনো ব্রিচ হবে না। বাট যদি এই বিষয়টা নিয়ে মিটিগেশনের চেষ্টা করে বা কোনো প্রকার যদি ম্যানিপুলেশন অথবা হ্যারাসমেন্টের কোনো বিষয় থাকে, অফকোর্স রেসপন্ডেন্ট হ্যাজ টু অ্যান্সার অন দ্যাট পয়েন্ট। আমি যে প্রশ্নটা আসতে চাচ্ছিলাম যে যদি নন-molestation অর্ডার একটা এসে যায়, তখন যে ফার্স্ট অথবা সেকেন্ড হিয়ারিংয়ে আমরা যারা রেসপন্ডেন্টের পক্ষে কাজ করি, তারা একটা জিনিস কনফিউশনে থাকে যে
আমি কি এটাকে কনসেন্টেড অর্ডারের দিকে যাব অথবা এটাকে কন্টেস্ট করব নাকি একটা আন্ডারটেকিং দিব। আন্ডারটেকিংটার বিষয়ে আসলে অনেকের ধারণা নাই, এটা সম্পর্কে যদি আপনি অল্প সময়ের মধ্যে একটু বলুন। আন্ডারটেকিং আসলে হচ্ছে একটা প্রমিস টু দ্য কোর্ট। আপনি কোর্টকে একটা প্রমিস দিচ্ছেন যে যিনি আপনার এগেইনস্টে অর্ডারটা করেছেন যে আমি আসলে ওনাকে কোনোভাবেই কন্ট্যাক্ট করব না, ওনার বাসায় যাব না, ওনাকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কন্ট্যাক্ট করব না, এই কথাগুলা বলে আপনি একটা প্রমিস দিচ্ছেন কোর্টকে, লিখিত কিংবা অনেক সময় কোর্টে এটা মৌখিকভাবেও নেয়, যেটা লিখিত আপনি একটা আন্ডারটেকিং কোর্টকে দিচ্ছেন যে আমি আমার কোনো অর্ডারের দরকার নেই, যেহেতু আমি আসলে কখনো এগুলা করিনি, কিন্তু আমি একটা কোর্টকে অ্যাসিওর করার জন্য এবং যিনি অ্যাপ্লিকেশন করেছেন উনাকে অ্যাসুরেন্স দেওয়ার জন্য যে আমি একটা আন্ডারটেকিং দিচ্ছি যে আমি কোনো কিছু করব না। আন্ডারটেকিং করব না, জি, আন্ডারটেকিং এর ব্যাপারে এটা হচ্ছে, এটা কিন্তু এটা কোনো কোর্ট অর্ডার না, এটা হচ্ছে একটা আন্ডারটেকিং যেটা কোনো পেনাল নোটিশ নাই। সো আন্ডারটেকিং হলে যেটা হয় এটাকে ডাইরেক্টলি এনফোর্স করা যায় না, এটা কোনো কেউ যদি আন্ডারটেকিং ব্রিচ করে থাকেন এটা কোনো অ্যারেস্টেবল অফেন্স না, এটা সিভিল রং। এটাকে আপনি তখন অ্যাপ্লিকেশন করতে হবে কোর্টে, কন্টেম্পট অফ কোর্টের জন্য, যে একজন আপনি আন্ডারটেকিং দিয়েছে উনি সেটা প্রমিসটা রাখেননি, সেজন্য আপনি কন্টেম্পট অফ কোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। এটা একটু ডিফারেন্ট দেন, এটা বিট মোর ফ্লেক্সিবল দ্যান ব্রিচিং এ নন মলেস্টেশন অর্ডার। আরেকটা জিনিস আই থিঙ্ক আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কন্টেস্টেড হিয়ারিং। অনেক সময় যেটা হয় দর্শক, আপনি চাচ্ছেন না যে আপনার এগেইনস্টে অনেকগুলো কথা বলা হয়েছে যেগুলো হয়তো সত্যি না, কিংবা কিছু সত্যি এবং অনেক কিছু বানিয়ে বলা হয়েছে, সেক্ষেত্রে আপনি আপনার রেপুটেশনের রক্ষার জন্য কিংবা আপনার যে কোনো কারণে হোক আপনি চাচ্ছেন না যে আপনার এগেইনস্টে একটা কোর্ট অর্ডার হোক। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি কোর্ট হিয়ারিংয়ে গিয়ে জাজকে বলতে হবে যে আমি এই অর্ডারটাকে কন্টেস্ট করতে চাই, এবং আপনার এইটা আপনার লিগ্যাল রাইট আছে যে আপনি এটাকে কন্টেস্ট করতে চান। তখন কোর্ট বেসড অন ইওর ফ্যাক্ট, বেসড অন ইওর এভিডেন্স আপনাকে প্রুফ করতে হবে। তখন কন্টেস্টে যখন যাবেন ওইটা ফাইনাল হিয়ারিং এ আপনাকে রেডি থাকতে হবে যে ইউ ক্যান প্রোডিউস সাম ডকুমেন্টস এগেইনস্ট দ্য অ্যাপ্লিকেশন। জি, আপনার ওই প্রুফটা ওই দিন আপনি যাবেন না। আপনি যদি গিয়ে বলেন আমি রাজি না, আমি কন্টেস্ট করব, তখন আপনাকে কোর্ট বলবে ফাইন, আপনি আপনার অ্যাপ্লিকেশন, আপনার উইটনেস স্টেটমেন্ট, আপনার এভিডেন্স কোর্টে পাঠাবেন, পুলিশ ডিসক্লোজার কিংবা অনেক সময় জিপি লেটার, কিংবা আপনি যদি ওই সময় বলে থাকেন যে না তখন তো আমার ভাই ছিল কিংবা আমার বোন ছিল, আমার আত্মীয় ছিল, ওনাদের স্টেটমেন্ট দিতে পারেন। সব কিছু আপনাকে, যেটা আপনি আপনার সাক্ষ্য প্রমাণটা দিয়ে সেটা কোর্ট আপনাকে একটা ফাইনাল হিয়ারিংয়ের ডেট দিবে। সেক্ষেত্রে গিয়ে ওই ফাইনাল হিয়ারিংয়ের সময় কোর্ট গিয়ে ডিসাইড করবে যে আসলেই আপনি আসলে এমন কিছু করেছেন কি না যেটা আপনার এগেইনস্ট নন-মলেস্টেশন অর্ডার কোর্ট চায় কি না। আরেকটা জিনিস হচ্ছে যে অনেক সময় অনেকে মিথ্যা কথা বলে কিংবা ভুল ইনফরমেশন দিয়ে কোর্ট থেকে একটা অর্ডার আনলে আপনি যদি গিয়ে দেখান যে না ওইটা আসলে সত্য না, দেখা যায় ওই যে রিটার্ন হিয়ারিংয়ে কোর্ট অনেক সময় অর্ডারটা ডিসচার্জ করে দেয়, ডিসচার্জ করে দিয়ে একটা ফাইনাল হিয়ারিংয়ের জন্য আবার কোর্টে একটা ডেট দিবে, যে ক্ষেত্রে আপনাকে ওই ডেটে হাজির হতে হবে। কিন্তু একটা জিনিস সবসময় দর্শক খেয়াল রাখতে হবে যে আপনারা অর্ডারটা যাতে ব্রিচ না করেন, এবং কোর্টে যদি কোনো সার্টেন ডাইরেকশন দিয়ে থাকে সে ডাইরেকশনগুলো ফলো করেন। সেক্ষেত্রে আপনি অনেক সময় বুঝেন না কিংবা বুঝছেন না যে কি ডাইরেকশন কোর্ট দিয়েছে। আপনি অবশ্যই যে একজন লয়ার সাথে আপনি যোগাযোগ করবেন যাতে ওনারা আপনাদেরকে প্রপারলি সেটা এক্সপ্লেইন করতে পারেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমি সুলতান ভাইয়ের যে কথাটি বলছিলেন ওটাকে একটু অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে যে সুপ্রিয় দর্শক, আপনাদের বিরুদ্ধে যদি কোনো সময় নন-মলেস্টেশন প্রসিডিংস শুরু হয়, আপনারা নিজের ইগোটাকে দমিয়ে রাখবেন। আপনার কোনো এভিডেন্স যদি থাকে সেটাকে প্রডিউস করার চেষ্টা করবেন, কোর্টে গিয়ে হাজির হবেন এবং আপনার কেস, আপনার ফ্যাক্টকে আপনি তুলে ধরবেন কোর্টের সামনে। অনেক সময় we do have two questions, remember we need to fit that time in. We have only 2 minutes, so yes, but we need to answer those 2 questions for the viewers because we have 2 outstanding answers. Yes, thank you so much for reminding me. Of course, sorry, আমরা একদম রানিং আউট দ্য টাইম। জি,
আমরা দর্শকদের প্রশ্ন ছিল যেটা বাংলাদেশ এম্বাসির বিষয়ে একটা প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নটার উত্তর আমি দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে আপনার নামের ভুল, আমাদের বাংলাদেশের অনেক মানুষের নামের ভুল বা জন্মস্থানের ভুল, এগুলো অনেক অহরহ আছে। এই জায়গাটা সরাসরি আপনাকে বাংলাদেশ এম্বাসিতে গিয়ে এদের সামনে তুলে ধরতে হবে, এবং তারা হয়তো প্রসিডিউরটা একটু কঠিন, বাট তারপরেও এখানে ওদের সাথে যোগাযোগ করতে হবে। এখানে আসলে আমাদের It's not a legal matter. Not relevant to this program. On the other hand, second question যেটা ছিল আমাদের একজন দর্শকের, যে ব্রিটিশ স্পাউস তিনি সেটেলমেন্ট পাওয়ার পর কতদিন পরে সে ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে? এটা 12 মান্থস পরে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। আমাদের কয়েকজন টেক্সট করে আমাদেরকে প্রশ্ন দিয়েছেন, আমরা সময় স্বল্পতার জন্য প্রশ্নগুলোর উত্তর দিতে পারিনি, বাট আমরা চেষ্টা করব এর উত্তরটা দিতে। আমি সর্বশেষ সবাইকে, সুলতান ভাই আপনাকে ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। কায়সার ভাই, থ্যাংক ইউ সো মাচ, ইউ হ্যাভ পার্টিসিপেটেড আ লট ফর দিস প্রোগ্রাম। আমি যে কথাটি বলতে চাই যে নন মলেস্টেশন অর্ডার আপনার বিরুদ্ধে যদি আসে, আপনি একটু সতর্ক থাকতে হবে। কোনো প্রকার ভয় না পেয়ে, না ঘাবড়িয়ে আপনাকে যে চেষ্টা করতে হবে যে কেসটাকে, আপনার এভিডেন্সগুলোকে আপনি তুলে ধরুন। আপনি কোর্টে গিয়ে যদি মনে করেন যে না এটাকে আপনি কন্টেস্ট করবেন, আপনার যথেষ্ট স্ট্রং কেস আছে, তখন আপনি সেটাকে এভিডেন্সগুলো দিয়ে কন্টেস্ট করবেন। অন দ্য আদার হ্যান্ড, সেকেন্ডলি আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে কনসেন্ট দিয়ে এটাকে ওখানেই একটা হিয়ারিং অথবা 2টা হিয়ারিংয়ের মধ্যে ফিনিশ করে দিতে পারবেন, যেটা আপনার ফাইন্যান্সিয়াল লস, স্ট্রেস থেকে আপনি বাঁচতে পারবেন। থার্ডলি, একটা আন্ডারটেকিং দেওয়া মানে এই নয় যে আপনি কোনো অপরাধ স্বীকার করে নিচ্ছেন। আপনি যে কাজটি করছেন আপনার অর্থ, সময়, স্ট্রেস সবগুলো থেকে অ্যাভয়েড করে একটা নো ফাইন্ডিং অর্ডার নিয়ে আসবেন। দর্শকগণ, অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আগামী পর্বে